প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় সার্জারির আধুনিক পদ্ধতি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ সোহেলুজ্জামান রাসেল 1987 সালের আগস্ট মাসে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবেইড হসপিটালে জেনারেল ও এন্ডোলেপারোস্কোপিক বিভাগে কনসালটেন্ট ও সার্জন হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ, স্বাক্ষর আপনাকে। সার্জারি নিয়ে এক ধরনের আতঙ্ক কাজ করে মানুষের মাঝখানে, সেটি আসলে দূর করার কোনো উপায় রয়েছে কিনা? আমাদের ডে বাই ডে সার্জারি যে পরিবর্তন হচ্ছে, আগের যে চিরাচরিত সার্জারির যে সিস্টেম, সেখান থেকে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবী সরে আসতেছে এবং এই পরিবর্তনটা আমাদের মতো দেশেও হচ্ছে। এখন আপনি সার্জারি করতে গিয়ে আপনি একটা পেটের একটা সার্জারি করবেন, আপনি একটা বড় কেটে একটা অপারেশন করবেন, নাকি একটা মিনিমাইজ ছোট একটা হোল করে ছিদ্র করে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস করে আপনি অপারেশন করবেন? হুইচ ওয়ান ইজ বেটার? এইটা নিয়েই আমাদের যেই চেঞ্জ, এই চেঞ্জে আমরা কি উপকৃত হচ্ছি এবং মেসেজটা টুয়ার্ডস মাই লোকাল পিপল, আমার সাধারণ মানুষের কাছে মেসেজটা দিতে হবে যে আপনি আগের অপারেশনে কিভাবে বেনিফিটেড হচ্ছেন আর এখনকার অপারেশন পদ্ধতিতে আপনি কিভাবে বেনিফিটেড হবেন। সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, যেমন ধরেন আমরা আগে অপারেশন পিত্তথলির অপারেশন, আগে আপনি ধরেন অ্যাপেন্ডিক্স অপারেশন, একটা ইন্টেস্টাইন বা গাট সার্জারি পেটের মধ্যে, সেটা কি করতে হতো? আপনাকে একটা বড় কাটা দিতে হইতো, পুরো পেটটাকে 10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার একটা বিগার ইনসিশন দিতে হতো, তারপরে পেটের মধ্যে ঢুকে আপনাকে একটা অপারেশন করতে হতো। কিন্তু এখন কিন্তু সার্জারি এতটা অ্যাডভান্স হয়ে গেছে, জাস্ট ইউ নিড টু মেক এ কি হোল। আপনার ছোট্ট 5 মিলিমিটারের ছিদ্র প্রয়োজন অপারেশনের জন্য। আপনি একটা পিত্তথলি অপারেশন করবেন, আগে যেখানে আপনি একটা পুরা কাটা দিতেন, এখানে সেটা না দিয়ে আপনি নাভির চারিদিকে একটা 1 সেন্টিমিটারের একটা ছোট্ট ফুটা করলেন, আপনি ওই ফুটা দিয়ে ক্যামেরা ইন্ট্রোডিউস করলেন, মনিটরে আপনার পেটের মধ্যে সব কিছু ভেসে উঠলো, পেটটা গ্যাস দিয়ে ফুলায় ফেললাম। মনিটরে ভেসে ওঠার পরে আরও ছোট ছোট আরও 2টা বা 3টা 5 মিলিমিটারের ছিদ্র, মোট 3টা ছিদ্র হয়ে গেল 5 মিলিমিটারের, অনলি 5 মিলিমিটার। একটা দিয়ে ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে আমি মনিটরের ব্যাপারগুলো পেটের মধ্যে সব দেখতেছি। এরপরে আরেকটা দিয়ে আমি আমার যন্ত্রপাতি ইন্ট্রোডিউস করার ফলশ্রুতিতে আমি আমার টার্গেটেড পিত্তথলিটাকে ক্লিপ করলাম, সিজার দিয়ে কাটলাম। ইলেকট্রো সার্জারি বা বিভিন্ন ধরনের ডিভাইস আছে, স্ট্যাপলার আছে এবং আমরা লেজার আছে এবং বিভিন্ন ডিভাইস দিয়ে আমরা রক্তক্ষরণটাকে বন্ধ করলাম, পিত্তথলিটাকে আমরা ছোট্ট ছিদ্র দিয়ে টান দিয়ে বের করে নিয়ে আসলাম। অপারেশন ইজ ডান। এখন প্রশ্ন হলো গিয়ে, আপনি এই অপারেশনটা করে কি লাভটা হলো? হোয়াই ইউ হ্যাভ গান ফর দিস সার্জিক্যাল ইন্টারভেনশন? আপনি এই অপারেশনে কেন গেলেন? একটা, আপনি দেখেন হসপিটালে স্টেইং পিরিয়ড, এত বড় একটা কাটা দিলে আগে 7 দিন থাকতে হইতো, এখন আপনি ওপিডি বেসিস মাত্র 3 ঘন্টা পরে অপারেশন করে বাড়ি চলে যেতে পারতেছেন। এক নাম্বার 2, এত বড় একটা কাটার ফলশ্রুতিতে যে একটা স্কার তৈরি হবে, দাগ, এখানে কি সেই দাগের সুযোগ আছে? এখানে তো 5 মিলিমিটার, জাস্ট কলমের মাথার মতো একটা ক্ষুদ্র একটা ছিদ্র। সো স্কার বা কসমেটিক্যালি দেখতে আগলি লাগবে না, অসুন্দর লাগবে না, এত বড় কাটা থাকার প্রয়োজন হবে না, হাসপাতালে বেশি দিন অপেক্ষা করতে হবে না। পাশাপাশি আপনাকে কি করতে, রক্তক্ষরণ, ব্যথা, এগুলো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে যে এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, ধরেন ল্যাপারোস্কোপিক সার্জারি, এই ওপেন যে সার্জারি, সেখান থেকে আপনি এই বেনিফিটগুলো গেইন করবেন ল্যাপারোস্কোপিক সার্জারিতে চলে গেলে। এটা অলরেডি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড চলতেছে, অ্যান্ড ইভেন এটা বাংলাদেশে উপজেলা পর্যন্ত পৌঁছে গেছে। এই যে আধুনিক পদ্ধতির কথা বলছি, নতুন নতুন পদ্ধতির কথা বলছি, সেগুলোর সাপেক্ষে আসলে এই যে ভয়, এই যে আতঙ্ক, সেগুলো আসলে দূর হবে কিনা? এটা অ্যাওয়ারনেস বিল্ড আপ। আমার মা, আমার বোন, আমার ভাই যে একটা উপজেলা লেভেলে আছে, সে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে একটা মেসেজ নিবে, যেটা ব্যক্তি জীবনে ইমপ্লিমেন্ট করবে। এটাই তো ব্যাপার। সো মেইন ব্যাপারটা হলো এই যে ধরেন ল্যাপারোস্কোপিক সার্জারির পরে লেটেস্ট ব্যাপারটা হলো রোবোটিক সার্জারির সংযোজন। ল্যাপারোস্কোপিক সার্জারিতে যে হ্যান্ড মুভমেন্ট, আপনি হাতে যন্ত্রপাতি ধরে ধরে কাজগুলো করতেছেন, সেক্ষেত্রে রোবোটিক সার্জারিতে এই যে পেটের মধ্যে ছোট ছোট ফুটা, এই ফুটার মধ্যে দিয়ে রোবটের আর্মগুলো ঢুকে যায়, টেবিলের উপরে রোগী অ্যানেস্থেটাইজ থাকে, আর সার্জন আলাদা একটা কনসোল বা রুমের মধ্যে বসে বসে হাত ঘুরাতে থাকে। সেই হাতের মুভমেন্টগুলো ফাইবার অপটিকের মাধ্যমে কনভে করে কোথায়, পেটের মধ্যে গিয়ে সার্জারিটা হয়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে ব্যাপারটা কি, চিন্তা করেন যে আজকে আপনি এখানে বসে আছেন না, এখানে বসে আপনার অপারেশন করা সম্ভব আমেরিকার কনসালটেন্ট,
আমেরিকায় কনসালটেন্ট আসে, সে কনসোলে বসে বসে হাত ঘুরাবে, এইখানে রোবটের আর্মগুলো আপনার পেটের মধ্যে থাকবে, এইখানে বসে বসে অপারেশন হচ্ছে। রোগী কোথায়? বাংলাদেশে। সার্জন কোথায়? আমেরিকাতে। এই যে যে পরিবর্তন, তার মানে আপনি এটা দিয়ে দুর্গম, আপনি পাহাড়ের একটা জায়গায় অপারেশন করে ফেলতে পারবেন ঢাকাতে বসে। এই যে যে সার্জিক্যাল যে চেঞ্জটা, এই সার্জিক্যাল চেঞ্জটাই এটা রোবোটিক সার্জারির একটা সংযোজন। রোগীরা কি সেই বিষয়গুলো আসলে গ্রহণ করছে যে এক জায়গায় রোগী থাকছে, সার্জন আরেক জায়গায় থাকছে, সেটি আসলে কেমনভাবে নিচ্ছে রোগীরা? এটা একটা কিন্তু রোগীদের কি এটাকে একটা নিউয়ার ইনভেনশন। রোগী কি ইভেন ডাক্তার সোসাইটিতেও এটা একটা নিউয়ার সংযোজন। এই মেসেজটা তো যেতে আরও সময় লাগবে, কিন্তু ইদানিং কয়েকদিন আগে আপনাকে আমি বলি, পেশেন্ট ছিল আফ্রিকা মহাদেশে, সার্জন ছিল আমেরিকাতে। আমেরিকাতে বসে সিস্টেমটা কি, রোগীটা টেবিলে শুয়ে থাকবে, অজ্ঞান করা হবে, তারপরে রোবটের আর্ম এবং যন্ত্রপাতিগুলো কি করবে, ওই যে পেটের মধ্যে ছোট 5 মিলিমিটার ছিদ্র করে পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে টার্গেটেড অপারেশনের জায়গায়। আর সার্জন আমেরিকায় বসে বসে, সে একটা কনসোল বা ছোট্ট রুমের মতো আছে, সেখানে বসে বসে তার হ্যান্ড মুভমেন্ট, যেই কাজগুলো করা দরকার, যেভাবে সার্জারি করা দরকার, এগুলো সে করতে থাকবে। সেই মেসেজগুলো ফাইবার অপটিক অথবা উচ্চগতির ইন্টারনেট দিয়ে কনভে করে ওই রোবট সেটা চালাতে থাকবে। এগুলো ইউ আর বেনিফিটেড। কীভাবে বেনিফিটেড? আপনি ধরেন আপনি এই মুহূর্তে একটা ভালো সার্জারি করতে চান, যেই সার্জারির কোয়ালিটি আপনি চাচ্ছেন যে ইউকে, আমেরিকা অথবা ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতের কোনো সার্জন এই সার্জারিটা ভালো করে, আপনি তাকে দিয়ে করাতে চাচ্ছেন, কিন্তু ইউ আর নট ফিজিক্যালি ফিট টু গো দেয়ার, আপনি সেখানে যাওয়ার ফিজিক্যালি ফিট না, তখন এই রোবোটিক সার্জারি হেল্প নিতে পারেন। আপনি অপারেশনের জন্য ঢাকার কোনো হাসপাতাল আপনি ব্যবহার করবেন, সার্জন ওখানে বসে অপারেশন করবে, রোবট এখানে ইমপ্লিমেন্ট করে দিবে। তাহলে এটা হয়ে গেল না? দুর্গম এলাকা থেকে আপনি রোগী ট্রান্সফার করে আনতে পারতেছেন না, কিন্তু আপনি ঢাকাতে বসে বসে সেই সার্জারি কনভে করতে পারছেন। এখনও এগুলো খুব ইনিশিয়াল লেভেলে আছে, এগুলো আশা করি একসময় খুব ইমপ্লিমেন্টেশন হবে, বাট ইন দ্য কোর্স অফ দ্য টাইম। আর সার্জারির ভীতির যে ব্যাপারটা, সার্জারি একটা টিম অ্যাপ্রোচ, এখানে একটা বড় ভূমিকা পালন করে সার্জন ছাড়াও অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট। ঠিক আছে? সো আপনি বিফোর সার্জারি, যদি এটা ইলেকটিভ সার্জারি হয়, ইমার্জেন্সি না হয়, বিফোর সার্জারি আপনার অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট এবং অন্য ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে আপনার শারীরিক পরীক্ষাগুলো যদি খুব কমপ্লিটলি অ্যান্ড প্রেসাইসলি হয়, অ্যানেস্থেশিয়া যদি ভালোভাবে আপনাকে চেক আপ করে, অন্য ডিপার্টমেন্ট যদি আপনাকে ভালোভাবে রেডি করে, ইউ আর ফিট ফর দ্য অ্যানেস্থেশিয়া, ইউ আর ফিট ফর দ্য সার্জারি, তখন আমরা বলতে পারবো সার্জন হিসেবে আপনি একটা নিরাপদ সার্জারির মধ্যে যেতে পারেন। সো সার্জারি একটা টিম অ্যাপ্রোচ, এখানে বাকি সকলের অংশগ্রহণটা খুবই প্রয়োজনীয় একটা নিরাপদ সার্জারির জন্য। একটি সার্জারিতে যাওয়ার আগে কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন পড়ে? নানাবিধ পরীক্ষার প্রয়োজন হয়। এটার মধ্যে সাধারণত ডিপেন্ড করে যে ওই রোগীর বয়স কত এবং ওই রোগীর আরও কোনো রোগ আছে কি না। ধরেন ডায়াবেটিক্স থাকতে পারে, কিডনির রোগ থাকতে পারে, হার্টের রোগ থাকতে পারে। এই স্পেশাল সিচুয়েশন ছাড়া, যদি ডায়াবেটিক্স থাকে তাহলে ডায়াবেটোলজিস্টের মতামত নিতে হবে, ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে। যদি কিডনি রোগ থাকে তাহলে নেফ্রোলজিস্টের মতামত নিতে হবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। এই স্পেশাল সিচুয়েশন ছাড়া ইন জেনারেল কিছু বেসিক ইনভেস্টিগেশন করতে হয়, যেগুলো বেসিক, এগুলো সব রোগীরই করতে হয় স্পেশাল সিচুয়েশন ছাড়া। সেটা ধরেন আপনার একটা সিবিসি, একটা সিম্পল রক্তের টেস্ট, এটা আমরা দেখতে চাই রক্তের মাত্রা কতটুকু, কোনো ইনফেকশন আছে কিনা, আরও কিছু মার্কার দেখতে চাই। তারপর একটা ব্লাড গ্রুপ করে দেখতে চাই রোগীর ব্লাড গ্রুপ কি, কারণ ব্লাড প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে। আমরা ধরেন একটা ক্রিয়েটিনিন করে কিডনির স্ট্যাটাসটা দেখতে চাই। তারপরে ধরেন আমরা একটা ইসিজি করে হার্টের একটা মিনিমাম স্ট্যাটাস দেখতে চাই। আমরা একটা বুকের এক্সরে করে একটা চেস্টের বা লাংসের একটা মিনিমাম স্ট্যাটাস দেখতে চাই। ঠিক আছে? আমরা একটা ব্লাড সুগার করে একটা ডায়াবেটিক্সের মাত্রা দেখতে চাই। ঠিক আছে? এরকম কিছু সিম্পল এবং বেসলাইন ইনভেস্টিগেশন, এগুলো ইনভেরিয়েবলি সবার করা হয়। এইটার সাথে যোগ হবে হলো গিয়ে তার যদি আরও কোনো ডিজিজ থাকে, সেই ডিজিজের জন্য নির্দিষ্ট কিছু প্রয়োজনীয় পরীক্ষা। এই যে নতুন আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোগীদের অভিমতটা কি আসলে? ফ্যান্টাস্টিক। আপনি কেন চিন্তা করতে পারেন যে আগে একটা পিত্তথলি অপারেশন 15 সেন্টিমিটার একটা কাটা, রোগী ভর্তি হবে অপারেশনের 2 দিন আগে, আর রোগী অপারেশনের 7 দিন পরে ছুটি হবে। এর মধ্যে অনেকবার ড্রেসিং হবে আর 10-15টা সেলাই থাকবে পেটে। এই ছিল একটা চিত্র। 2 ব্যাগ রক্ত লাগবে, 3 ব্যাগ রক্ত লাগবে এবং রোগী একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে। সেই সার্জারিটা এই অপারেশনের আগে 2 দিন, অপারেশনের পরে 7 দিন, এই 9 দিনের সার্জারিটাকে, 2-3 ব্যাগের রক্তের প্রয়োজনীয় সার্জারিটাকে আপনি মাত্র 3 ঘন্টায় নামায় নিয়ে আসছেন। ক্যান ইউ ইমেজিন যে আপনার রোগী আসবে,
এমনকি ইনডোরেও ভর্তি হতে হয় না, ডে কেয়ারে ভর্তি হবে, রোগীটার অপারেশন হবে, কারণ সে আগে ইনভেস্টিগেশন দিয়ে ইভ্যালুয়েশন হয়ে আসবে, অপারেশনের জন্য ভর্তি হবে, অপারেশন হবে, 3 থেকে 6 ঘন্টা অবজারভেশনে থাকবে, রোগীটা হেঁটে বাসায় চলে যাবে, পরের দিন অফিসে চলে যাবে। নিশ্চয়ই। এই যে চিকিৎসা পদ্ধতির কথা বলছি, আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলছি, রোবোটিক সার্জারির কথা বলছি, ল্যাপকল অপারেশন করছে কিংবা ল্যাপারোস্কোপি আরও অপারেশন রয়েছে, সেগুলো করার পরও অনেক সময় দেখা যায় যে পেট কাটা, সেটির প্রয়োজন হচ্ছে কেন? আপনি যে কোনো ল্যাপারোস্কোপিক সার্জারি, সেটা পিত্তথলি অথবা গাট সার্জারি বলেন বা অ্যাপেন্ডিক্স সার্জারি বলেন, এই সার্জারিগুলোর পূর্বে রোগীকে কিন্তু অথবা রোগীর লোককে কিন্তু একটা ব্যাপারেও ইনফর্ম করে রাখা হয়, সেটা হচ্ছে যে ল্যাপারোস্কোপিক্যালি এই সার্জারিটা সম্ভব নাও হতে পারে, তখন কনভার্সন প্রয়োজন হয়। হোয়াট ডু ইউ মিন বাই কনভার্সন? কনভার্সন কি? আপনি দেখলেন প্রথমে পেটের মধ্যে ক্যামেরা ইন্ট্রোডিউস করে গ্যাস দিয়ে ফুলিয়ে তারপরে আপনি অপারেশনের একটা অ্যাটেম্প নিলেন, কিন্তু দেখলেন যে আপনার আসলে যেই ওয়ার্কআপ ছিল সেই ওয়ার্কআপ এবং বাস্তবতা এক না। আপনার মনে হলো যে পিত্তথলিতে ম্যালিগনেন্সি বা ক্যান্সার বা ক্ষতিকর কিছু থাকতে পারে, অথবা পিত্তথলিটা চারিদিকে এরকমভাবে অ্যাডেশন বা লেগে আছে, জড়িয়ে টড়িয়ে আছে, এরকম একটা ম্যাসাকার অবস্থা, যেটা ল্যাপারোস্কোপিক্যাল সার্জারি দিয়ে আপনি মেটিকুলাসলি করতে পারবেন না এবং ব্লিডিংটাকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন না। এবং অথবা ক্যান্সার হইলে আপনি আপ টু দ্য লেভেলে ক্যান্সারের জন্য কিউরেটিভ, একেবারে নির্মূল করার সার্জারিটা ল্যাপারোস্কোপিক্যালি আপনি করতে পারতেছেন না। এরকম বিশেষ বিশেষ কিছু সিচুয়েশনে আপনাকে এই ল্যাপারোস্কোপিক সার্জারির এই ক্যামেরা বা এই ট্রকারগুলো বের করে আপনাকে সাথে সাথে কেটে আবার ওপেন সার্জারিতে চলে যেতে হচ্ছে। কেন? রোগীর বেনিফিটের জন্য, ব্লিডিং সিল করার জন্য, অথবা ক্যান্সারটাকে পুরো ভালো একটা সার্জারি করার জন্য, কিউরেটিভ সার্জারি করার জন্য, অথবা এত জড়িয়ে ভরিয়ে ভিতরে অ্যাডিশন আছে যেটাকে আপনি সুন্দর বা প্রিসাইসলি করার জন্য আপনাকে বাধ্য হয়ে ল্যাপারোস্কোপিক সার্জারিটাকে ওপেন সার্জারিতে নেওয়ার প্রয়োজন হয়। তবে এইটা খুবই কম হয়, এই সিচুয়েশনগুলো ভেরি রেয়ার, এগুলো নিয়ে আপনারা কনসার্ন হবেন না। তবে যত এক্সপার্ট হ্যান্ড হবে তার হাতে এই কনভার্সন বা ওপেনের রেটটা তত মিনিমাম অথবা কম হবে, যে কারো হাতেই এটা হতে পারে। চিকিৎসকদের আমরা বলতে শুনি পেট কেটে বড় করে একটা কাটা দিয়ে বা ইনসিশন দিয়ে যে অপারেশন করা, সেটির দিন আর এখন নেই, আধুনিক পদ্ধতি চলে এসেছে। কিন্তু এই যে আসলে ল্যাপারোস্কোপিক চিকিৎসা পদ্ধতি কিংবা সামনের দিন আসলে রোবোটিক সার্জারি পদ্ধতি, এই পদ্ধতিগুলো আসলে সুবিধা কি, কিংবা আগের তুলনায় আসলে অভিজ্ঞতার জায়গাগুলো কেমন দেখছেন আপনি? এই সার্জারিগুলোর ড্রব্যাকগুলো সার্জারি অফ লাক্সারি, যেমন আপনার এখানে একটা আলাদা ডেডিকেটেড সেট আপ লাগে। ওপেন সার্জারি আপনার উপজেলা লেভেলেও চাইলে করা সম্ভব এবং হচ্ছে এখন, কিন্তু এই সার্জারি একটা ডেডিকেটেড ওটি লাগে, একটা ডেডিকেটেড টিম লাগে, একটা স্কিলড ম্যান পাওয়ার লাগে যারা আপনার সাপোর্টিভ। সার্জন কিন্তু ওয়ান ম্যান আর্মি না, সার্জনকে হেল্প করার জন্য একটা টিম লাগে। সো একটা ডেডিকেটেড টিম লাগে, একটা লং লার্নিং কার্ভ, এটা আপনি রাতারাতি শিখে ফেলবেন না। আপনাকে শিখতে এবং জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে, স্কিল অর্জন করতে সময়ের প্রয়োজন হবে। পাশাপাশি একটা ডেডিকেটেড সেট আপ লাগবে, এবং যেই ইনস্ট্রুমেন্টগুলো আপনি ব্যবহার করতেছেন এগুলো কিন্তু মোর অর লেসলি এক্সপেন্সিভ। সো এই যে সার্জারি অফ লাক্সারি বলেন আপনি, এই ব্যাপারটা এটা একটা ড্রব্যাক। আমাদের মতো রিসোর্স পোর কান্ট্রির জন্য এটা একটা ড্রব্যাক। আর সুবিধার ব্যাপারগুলো কসমেটিক্যালি গুড, দেখতে সুন্দর, বড় দাগের প্রয়োজন হলো না, ভবিষ্যতে হার্নিয়া হওয়ার চান্স কম, রক্তের প্রয়োজনীয়তা কম, ব্যথা না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, খুব তাড়াতাড়ি আপনি কর্মস্থলে চলে যেতে পারবেন, আপনার খুব শর্ট সময়ে হাসপাতালে অবস্থান করতে হবে, দ্রুত বাড়ি ফিরে যেতে পারবেন, আপনি কর্মক্ষম হবেন, এবং আপনার যে সার্জারি একটা বড় ট্রমা, বড় একটা কাটার যেই ট্রমা, এটা আপনার আর রইল না। সার্জারি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা যাব, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সার্জারির আধুনিক পদ্ধতি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কিডনি রোগীর ঠিক কি ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার বর্জন করা উচিত। আসলে এমন অনেক রোগী আছেন যাদের কিনা সিকেডি আছে এবং এস ক্রিয়েটিনাইন অর্থাৎ সিরাম ক্রিয়েটিনাইনের লেভেলটা বেশি থাকে। তো সেক্ষেত্রে যদি কারোর ব্লাডে সিরাম ক্রিয়েটিনাইনের লেভেল বেশি থাকে, সেক্ষেত্রে তাকে বেশ কিছু খাবার আছে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এবং এর পাশাপাশি একটা হেলদি ডায়েট চার্ট ফলো করতে হবে। প্রথমত ডাল এবং বিভিন্ন সবজি যেগুলোর মধ্যে বীজ আছে, শসা, টমেটো থেকে শুরু করে কলা, অনেক ধরনের খাবার আছে যেগুলো কিনা অ্যাভয়েড করতে হবে, এবং বাদাম একদমই খাওয়া যাবে না, এবং অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া যাবে না।
এতে করে কিডনির উপর এফেক্ট করবে। এবং আরও বড় বিষয় হলো যে অনেকেই আছেন যে বুঝতে পারেন না যে এই সময় ঠিক কী ধরনের খাবার খাওয়া উচিত। আপনি নর্মালি অন্যান্য মানুষ যা খাচ্ছে, একজন সুস্থ মানুষ যা খায়, আপনিও সেই ধরনের খাবারই খেতে পারবেন। তবে অবশ্যই লাল আটার রুটি, লাল চালের ভাত এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা হেলদি ডায়েট চার্ট মেনটেন করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার হাঁটতে হবে, অর্থাৎ আপনি প্রতিদিন চেষ্টা করবেন প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটার, তাহলে আপনার কিডনি কিন্তু সুস্থ থাকবে। এর পাশাপাশি আপনি যে ধরনের খাবার খাবেন, সকালবেলা 2টো রুটি খেতে পারেন, এর সাথে আপনি সবজি খাবেন এবং আপনি যখন ডিম সিদ্ধ খাবেন অবশ্যই কুসুমকে এড়িয়ে চলবেন এবং কোনো প্রকারের কফি বা অতিরিক্ত মাত্রায় গ্রিন টি এই সময় পান করা যাবে না। ডেইরি প্রোডাক্টস জাতীয় কোনো খাবার আপনি খাবেন না। আপনি দুপুরবেলা নর্মালি ভাত এবং অন্যান্য সবজি খেতে পারবেন, তবে পেঁপে অ্যাভয়েড করাই অনেক ভালো। এবং সামুদ্রিক মাছ আপনি খেতে পারবেন না, তবে মাছ অথবা মুরগির মাংস আপনি এ সময় খেতে পারেন। এবং রাতের বেলা আপনি একটু লিমিটেড খাবার খাবেন, যেমন একটু ভাত রাখতে পারেন বা রুটি রাখতে পারেন, এর সাথে একটু সবজি খাবেন এবং মাছ খাবেন। এই যে ল্যাপারোস্কোপিক সার্জারি, সেটি করবার পর আসলে পরবর্তী সময়, পরবর্তী 1 মাস 15 দিন কিংবা 10 দিন কোনো আসলে প্রিকশনের প্রয়োজন হয় কিনা, সতর্কতার প্রয়োজন হয় কিনা, কিংবা সচেতনতার কোনো জায়গা থাকে কিনা, এবং ফলো আপ, অনেকগুলো বিষয় কিভাবে আসলে সবগুলো বিষয় নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এক্স্যাক্টলি, এইটা হলো গিয়ে কি একটা সার্জারির পরে, সেটা নট অনলি ল্যাপারোস্কোপিক সার্জারি, যে কোনো সার্জারির পরে পোস্ট সার্জারি মানে সার্জারি পরবর্তী, সাধারণ মানুষের ভাষায় আমি বলতে চাচ্ছি, সার্জারি পরবর্তী কিন্তু কিছু রেসপন্সিবিলিটি সার্জন বা টিমেরও থাকে, কিছু রেসপন্সিবিলিটি বা দায়িত্ব রোগীর নিজেরও থাকে। এই দুইজন যদি রেসপন্সিবিলিটি ঠিকভাবে পালন না করে, অনেক সফল সার্জারিও সফলতা থেকে বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি, ধরেন সার্জারির পরবর্তীতে সার্জনের দায়িত্ব হলো রোগীকে শিখিয়ে দেয়া যে ভাই আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রামে থাকবেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি এটাকে ড্রেসিং করবেন আপনার ক্ষতটাকে, আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট লিফটিং করবেন না, আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক বা এই ওষুধটা কন্টিনিউ করবেন, ডিসকন্টিনিউ করবেন না। এটা হলো সার্জন শিখিয়ে দিবে এবং ডিসচার্জ পেপারে একেবারে রিটেন লিখিত দিয়ে দিবে, যাতে ইনস্ট্রাকশনগুলো রিটেন থাকে। এই একটা কাজ। পাশাপাশি একটা কমিউনিকেটিং নাম্বার দিয়ে দেয়া, যাতে রোগী, কারণ রোগী তো দুর্গম এলাকায় চলে যেতে পারে, রোগীর সাথে আমার যোগাযোগ অ্যান্ড বন্ডিংটা থাকবে। রোগী কোনো একটা কিছু রিটেন ব্যাপারটাই বুঝতে পারতেছে না, অথবা সে কোনো একটা কিছু নিজের মতো করে বুঝে ফেলতেছে, এই কনসেপশনটা দূর করার জন্য একটা কমিউনিকেটিং নাম্বার থাকবে। রোগী ডাইরেক্ট আপনার সাথে যোগাযোগ করবে যে ডাক্তার সাহেব, সার্জন, আমি এটা বুঝতে পারতেছি না, আপনি আমাকে হেল্প করেন, বুঝিয়ে দেন। সো একটা কমিউনিকেশন নাম্বার দিবে, রিটেন কিছু ইনস্ট্রাকশন দিবে এবং রোগীর সাথে একটা কমিউনিকেশন রাখবে এবং বলবে যে একটা নির্দিষ্ট সময় পরে আপনি আবার আমার চেম্বারে অথবা আমার স্বাস্থ্য প্রতিষ্ঠানে এসে আমাকে রিভিউ করে যাবেন, দেখিয়ে যাবেন। আর রোগীর কাজটা হলো গিয়া এই নির্দিষ্ট সময় সার্জন আপনাকে যেই ইনস্ট্রাকশনগুলো দিল, দয়া করে সেগুলো মেনে চলবেন। আপনার নিকটস্থ প্রতিবেশী কি বলে দয়া করে সেটা শুনবেন না। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ স্বাক্ষর। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সার্জারির আধুনিক পদ্ধতি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হৃদরোগীরা যারা বিশেষ করে আনস্টেবল, এরাই সাধারণত রোজা রাখলে একটু আনস্টেবল হতে পারে। এখন আনস্টেবল বলতে কি, যাদের প্রেশার কম থাকে বা প্রেশার খুব বেশি বেড়ে যায়, অথবা যাদের আমরা হার্টের পাওয়ার বলি, ইজেকশন ফ্র্যাকশন কম, যে 25%-এর কম ইজেকশন ফ্র্যাকশন আমরা ইয়েব বলি, এই সমস্ত রোগীরা সাধারণত ঝুঁকির মুখে থাকে। এই ঝুঁকির মুখে যেসব রোগীরা থাকে, এরা যদি যেহেতু আনস্টেবল থাকে, রোজার মাসে আরও আনস্টেবল হতে পারে, এই জন্য এদের ওষুধটা সাধারণত অনেক সময় দেখা যায় আমাদের একটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতে পারে, সতর্কতার প্রয়োজন হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।